আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা কারশফের সূত্র হতে হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থার শর্ত নির্ণয় করব। তোমরা দেখো, এটা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্সে কতবার আসছে, ডিগ্রিতে কতবার আসছে। এই প্রশ্নটি এভাবে আসতে পারে যে কারশফের সূত্রের সাহায্যে হুইটস্টোন ব্রিজ নীতি প্রতিষ্ঠা করো। কারশফের সূত্র প্রয়োগ করে একটি হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থার শর্ত নির্ধারণ করো। কারশফের সূত্র প্রয়োগ করে হুইটস্টোন ব্রিজ নীতি প্রতিষ্ঠা করো, অথবা হুইটস্টোন ব্রিজের কার্যনীতি বর্ণনা করো। অনেকভাবে এই প্রশ্নটি আসতে পারে। সো তোমরা দেখে নিলে পুরোটা। চলো আমরা আগে হুইটস্টোন ব্রিজ এঁকে নিই। হুইটস্টোন ব্রিজ আঁকার জন্য প্রথমে আমরা একটা চারটা এরকম আর কি, আমরা এরকম একটা লুপ বানাবো। এই লুপের মধ্যে আমরা চারটা রোধ দিব, বুঝতে পারছো? চারটা রোধ দিব। এরপরে আমরা স্ট্র্যাটেজিক্যালি এই জায়গাগুলো কিন্তু ফাঁকা রাখছি, কারণ এখানে আমরা হচ্ছে রোধ বসাবো। সো রোধ বসানোর জন্য আমরা একটা ডিফারেন্ট কালার ইউজ করি। আমরা এখানে এরকম করে চারটা রোধ বসাই দিই। তো চিন্তা করে দেখলাম যে চারটা আলাদা আলাদা কালার বসাইলে ভালো লাগে না, আমাদের এই কালারগুলাই ভালো লাগতেছে। আচ্ছা, এবার এই রোধগুলার এক একটা আমরা, যেমন এই রোধটা, এটাকে আমরা বলতেছি পি, এটাকে আমরা বলতেছি কিউ, এটাকে আমরা বলতেছি আর, আর এটাকে আমরা বলতেছি হচ্ছে এস। ওকে, এই চারটা রোধ আমরা বসাইছি। আর এই পি আর কিউ এর যে সংযোগ স্থান, সেখান থেকে আমরা বরাবর, দাঁড়াও এটা আবার একটু অ্যাডজাস্ট করি। ওকে, সো পি আর কিউ এর যে সংযোগ স্থান, সেখান থেকে আমরা বরাবর একটা লাইন টানবো। যে লাইনটা আমার টাচ করবে আমার আরও এসের সংযোগ স্থানে, এভাবে টাচ করবে। মাঝখানে গ্যাপ রাখার কারণ হচ্ছে মাঝখানে আমি একটা জিনিস বসাবো, সেটার নাম হচ্ছে একটা গ্যালভানোমিটার বসাবো। ওকে, একটা গ্যালভানোমিটার বসানো হবে। তো এরকম আমি একটা সার্কেল বানায় নিছি। এবার এর মাঝখানে আমি একটা গ্যালভানোমিটার বসাবো। এটা আমি অন্য একটা কালি দিয়ে বসাই, এটা আমি হলুদ কালি দিয়ে বসাচ্ছি। ওকে, গ্যালভানোমিটার বসাইছি। আর বাই দ্য ওয়ে, এই কালিগুলো আমরা চেঞ্জ করে দিই, এটাও একটু আমরা ডিফারেন্ট কালিতে রাখি, হলুদ কালিতে রাখি। তো এই চারটা কোণার আমরা নাম দিই। চলো আমরা এগুলার নাম দিচ্ছি একটা একটা করে। লেটস সে আমি এই প্রান্তের নাম দিচ্ছি এ, এটার নাম দিচ্ছি হচ্ছে বি, এটার নাম দিলাম সি, আর এটার নাম দিলাম হচ্ছে তোমার টি। এবার দেখো ভাই, আমরা এই পুরা সিস্টেমকে একটা ব্যাটারির সাথে কানেক্ট করব। ঠিক আছে, পুরা সিস্টেমটাকে একটা ব্যাটারির সাথে কানেক্ট করবো। লেটস টেক অ্যানাদার কালার ফর দ্যাট। আমরা পুরাটাকে একটা ব্যাটারির সাথে কানেক্ট করব। সো সো আমি এখান থেকে একটা তার নিয়ে আমি এ পর্যন্ত নিলাম, আর দেন এখান থেকে একটা তার নিয়ে আমি এ পর্যন্ত নিলাম। এবার একটা ব্যাটারি কানেকশন দিয়ে দিই। চলো এই জায়গায় একটা ব্যাটারি দিয়ে দিলে, এখানে আমি দিলাম পজিটিভ প্রান্ত, আর এখানে দিলাম আমি নেগেটিভ প্রান্ত। তো পজিটিভ প্রান্তের এখানে প্লাস সাইন দিই, আর নেগেটিভ প্রান্তের এখানে দিব আমরা হচ্ছে মাইনাস সাইন। এবার একটা চাবি কানেকশন করার পালা। আমি এই জায়গায় একটা চাবির কানেকশন দিয়ে দিচ্ছি। চাবিকে দিয়ে প্রকাশ করে, আর ব্যাটারিকে এখানে ই দিয়ে লেখে। আচ্ছা, এটা যেহেতু পজিটিভ প্রান্ত, এদিক থেকে কারেন্ট বের হবে, আই পরিমাণ কারেন্ট এদিক দিয়ে প্রবেশ করবে, গিয়ে তোমার এ বিন্দুতে যাবে। যাওয়ার পরে এটা দুইটা রাস্তা দেখবে, একটা রাস্তা হচ্ছে এই রাস্তা, এই রাস্তা দিয়ে I1 কারেন্ট হয়ে যাবে, এই রাস্তা দিয়ে I2 কারেন্ট হয়ে যাবে। তাহলে কি বুঝলা? আমার আই পরিমাণ কারেন্ট দুই ভাগে ভাগ হয়ে যাবে এই বিন্দুতে গিয়ে। এই দিক দিয়ে প্রবেশ করবে হচ্ছে I1, আর এদিক দিয়ে প্রবেশ করবে হচ্ছে আমার I2 পরিমাণ কারেন্ট। ওকে, I2 পরিমাণ কারেন্ট। এবার I1 এখানে গিয়ে দেখবে যে আরও দুইটা রাস্তা, এই রাস্তায় চলে যাবে সে হচ্ছে I3 হবে। এই রাস্তায় গেলে সে I3 হবে, আর এই দিক দিয়ে IJ হবে, IG। কেন IG? কারণ এটা গ্যালভানোমিটার, তো তাই এটার নাম দিলাম, কারেন্টের নাম দিলাম IG। আবার দেখো I2 এই রাস্তায় এসে দেখবে দুইটা রাস্তা, একটা রাস্তা হচ্ছে তোমার এই রাস্তা, যেই রাস্তায় কারেন্ট হচ্ছে I4 হবে। হ্যাঁ, আর এই রাস্তা দিয়ে তো আর কারেন্ট উল্টা দিকে যেতে পারবে না, কারণ অলরেডি যদি কারেন্ট এদিক দিয়ে আসে, তাহলে ও তো আর এদিক দিয়ে যেতে পারবে না স্বাভাবিকভাবেই। তাহলে আমরা এটা মুছে দিলাম। হ্যাঁ, এবার দেখো এই I3 আর I4 দুইটা মিলিত হবে হচ্ছে সি বিন্দুতে, মিলিত হয়ে তারা ব্যাক করবে হচ্ছে তোমার এই দিক দিয়ে।
এবং এদিক দিয়ে যে সে যে ব্যাক করবে তার মানটা হবে এখন আবারও আই, সে আবার আই আকারে ব্যাক করবে। তার মানে আই প্রবেশ করলো, I1 হলো, I2 হলো, এখানে গিয়ে I3 IG, আর এখানে এসে হচ্ছে I4 I3 আর I4 মিলিত হয়ে আবারও আই হয়ে গেল, এসে ব্যাটারি এ প্রান্তে চলে আসলো। তো এই পুরো পিকচারটা এটা হচ্ছে আমাদের হুইটস্টোন ব্রিজের পিকচার, ঠিক আছে? আশা করি বুঝতে পারতেছো হুইটস্টোন ব্রিজ তুমি কীভাবে আঁকবা। তো এটা সুন্দর করে আঁকবা তুমি ফার্স্টে, তারপরে চলো এবার তুমি কিছু বর্ণনা লিখবা। তো এখানে আমরা একটু বর্ণনা লিখে নিয়েছি যে চিত্রে, তোমরা এগুলো অবশ্যই পরীক্ষার হলে লিখবা। চিত্রে PQRS এই মানের হচ্ছে 4টা রোধ আমরা নিয়েছি, তাই না? এবং দেখো এই 4টে রোধ সম্বন্ধিত একটি হুইটস্টোন ব্রিজ দেখানো হয়েছে। PQRS রোধের মধ্য দিয়ে প্রবাহ যথাক্রমে, দেখো পি এর মধ্য দিয়ে প্রবাহ হচ্ছে I1, কিউ এর মধ্য দিয়ে প্রবাহ হচ্ছে I3, আর এর মধ্য দিয়ে প্রবাহ হচ্ছে I2, আর এস এর মধ্য দিয়ে প্রবাহ হচ্ছে I4, যেটা তোমরা চিত্র থেকে সরাসরি লিখতে পারো। এরপরে আমি নিয়েছি দেখো যখন আইজি হচ্ছে 0, ও আরেকটা কথা, এখানে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহ হচ্ছে আইজি, ঠিক আছে? প্রবাহ বলতে কারেন্ট আর কি। আইজি যখন 0 মানে এই গ্যালভানোমিটার দিয়ে যখন কোনো প্রকার কারেন্ট পাস করে না, তখন গ্যালভানোমিটার তো আর এর যে কাটা আছে এই কাটা কিন্তু নড়াচড়া করবে না, মানে গ্যালভানোমিটার দিয়ে কোনো প্রকার কারেন্টই নেই। সো এই তারের ভিতর দিয়ে কোনো প্রকার কারেন্ট যদি না যায়, গ্যালভানোমিটার কোনো প্রকার বিক্ষেপ দিবে না। এই অবস্থাটাকেই কিন্তু আমরা সাম্যাবস্থা বলি, হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থা বলি। আর সাম্যাবস্থায় তুমি P/Q, এই P/Q ইকুয়াল টু হবে R/S। এই রোধগুলার অনুপাত কী হবে? P/Q এর অনুপাত R/S এর অনুপাতের সমান হবে। অথবা তুমি এভাবে বলতে পারো এই অনুপাতগুলো যখন সমান হয়ে যায় তখন আইজি মানে এই গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কোনো প্রকার কারেন্ট পাস করে না। অথবা উল্টাভাবে বলতে পারো এর ভিতর দিয়ে কারেন্ট যদি পাসটা করে তখন এই অনুপাতগুলো সমান হয়ে যায়। তো এটাই আমরা এখন প্রমাণ করব যে অ্যাকচুয়ালি আইজি যদি 0 হয় তাহলে কি এটা হয় কি না, এটাই আমরা প্রমাণ করব আজকে, যেহেতু আমাদেরকে বলছে ব্রিজের সাম্যাবস্থার শর্ত বের করতে। তো এই কাজ করতে গেলে আমাদের দরকার হবে কারশফের সূত্র। আর আমরা কারশফের সূত্র নিশ্চয়ই জানি, আমরা জানি যে KCL আর KVL এগুলো জানি, না জেনে থাকলে এগুলো তুমি অবশ্যই জেনে নিবে, এগুলোর উপর আমি আগে ভিডিও করেছি। তো কারশফের কারেন্ট ল বা যেটা হচ্ছে KCL, সেটা অ্যাপ্লাই করতে হয় একটা বিন্দুতে, ঠিক আছে? একটা বিন্দুতে, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দুতে, এরকম টাইপের বিন্দুতে। আর কারশফের ভোল্টেজ ল ইউজ করতে হয় একটা লুপে। লুপ বলতে পুরো একটা এই যে এরকম একটা, এটা একটা লুপ, বুঝতে পারছো? তারপরে ধরো এটা একটা লুপ, এটা একটা পুরোটা একটা লুপ। লুপ মানে একটা আবদ্ধ রাস্তা। সো প্রথমে আমরা হচ্ছে আমাদের এই বি বিন্দুতে, এটার যেহেতু একটা জাংশন, এই বিন্দুতে আমরা হচ্ছে কারশফের সূত্র ইউজ করব। আর অথবা তুমি ডি বিন্দুতে বের করতে পারো কারশফের সূত্র দিয়ে, কারশফের সূত্র ডি বিন্দুতে অ্যাপ্লাই করতে পারো। কারশফের প্রথম সূত্র আর কি KCL, সেটা তুমি ডি বিন্দুতে অ্যাপ্লাই করতে পারো, বি বিন্দুতে অ্যাপ্লাই করতে পারো। প্রথমে আগে কারশফের প্রথম সূত্র বা KCL ইউজ করবো, এরপরে কারশফের দ্বিতীয় সূত্র বা KVL ইউজ করবো। যদি তুমি কারশফের সূত্র না জানো তাহলে তুমি এই ফর্মুলা মানে এই হুইটস্টোন ব্রিজের নীতি প্রতিষ্ঠা জীবনও করতে পারবে না। সেই কারশফের সূত্রটা তোমাকে আগে ভালো মতো পারতে হবে। এখন তাহলে কারশফের প্রথম সূত্র বা যেটাকে আমরা বলি KCL, কারশফের প্রথম সূত্র বা যেটাকে আমরা বলি KCL বা কারশফস কারেন্ট ল, এটি বি বিন্দুতে প্রয়োগ করব আমরা। হ্যাঁ, বি বিন্দুতে প্রয়োগ করে আমি এই ছবিটাকে আবারও কপি পেস্ট করে নিয়েছি যাতে তোমার হচ্ছে বুঝতে সুবিধা হয়। দেখো একই ছবি আবার কপি পেস্ট করে নিয়েছি যাতে তোমার বুঝতে সুবিধা হয়। তোমার পরীক্ষার হলে কপি পেস্ট করা লাগবে না, মানে তোমাকে আবার আঁকতে হবে না। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে দেখো তোমাকে এই বি বিন্দুতে দেখো কয়টা কারেন্ট আসতেছে সেটা তোমাকে বুঝতে হবে। দেখো এখানে কারেন্ট আসতেছে, আমরা যদি একটু ছবি দিকে তাকাই, একটা কারেন্ট এখানে প্রবেশ করতেছে এই যেভাবে, একটা কারেন্ট বের হয়ে যাচ্ছে, এটাও বের হয়ে যাচ্ছে। তাহলে নিয়ম হচ্ছে যেগুলা প্রবেশ করে সেগুলোকে হয় পজিটিভ ধরতে হবে অথবা নেগেটিভ ধরতে হবে। তো আমি যেটা প্রবেশ করতেছে I1 কারেন্টটা প্রবেশ করতেছে, আমি এটাকে পজিটিভ ধরতেছি, আমার ইচ্ছা আমি এটাকে পজিটিভ ধরতেছি। আর যেহেতু এই কারেন্টগুলো বের হয়ে যাচ্ছে, মানে তোমার I3 কারেন্ট বের হয়ে যাচ্ছে, তাই এটার সামনে নেগেটিভ দিব। আর IG কারেন্টটাও বের হয়ে যাচ্ছে, বি বিন্দু থেকে বের হয়ে যাচ্ছে, তাই এটার সামনেও আমরা নেগেটিভ দিব এবং ইকুয়াল টু হবে 0। কারণ কারশফের KCL বা কারশফের কারেন্ট ল বলে টোটাল I হচ্ছে 0, কোনো একটা বিন্দুতে টোটাল I হচ্ছে 0, তাই টোটাল I হচ্ছে 0। তো এখানে 3টা কারেন্ট আছে, একটা হচ্ছে I1 যেটা হচ্ছে ঢুকতেছে তাই এটা পজিটিভ, I3 এটা বের হয়ে যাচ্ছে তাই এটা নেগেটিভ ধরছি, আর IG এটাও বের হয়ে যাচ্ছে তাই এটাকেও আমি নেগেটিভ ধরছি। এখন তুমি বলতে পারো স্যার আপনি এই দুটার নেগেটিভ না ধরে এই দুটার পজিটিভ ধরলে কোনো সমস্যা ছিল? এই দুটার পজিটিভ ধরলে তখন এটাকে তোমার নেগেটিভ ধরতে হইতো, হিসাব কিন্তু একই হবে, ঠিক আছে? হিসাব একই হবে। তাহলে এটা হচ্ছে এখান থেকে তুমি লিখতে পারো যে I1 ইকুয়াল টু, এখান থেকে তুমি লিখতে পারো I1 ইকুয়াল টু হচ্ছে I3 প্লাস IG।
I3 প্লাস IG, এটাকে আমরা এখন ইকুয়েশন নাম্বার 1 দাবি করব, ইকুয়েশন নাম্বার 1। সো এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 1। এবার আমরা একইভাবে কাশ্যপের প্রথম সূত্র KCL আমরা অ্যাপ্লাই করব হচ্ছে তোমার ডি বিন্দুতে, ঠিক আছে, ডি বিন্দুতে অ্যাপ্লাই করব। তো ডি বিন্দু থেকে তুমি যদি তাকাও, ডি বিন্দুতে একই রকম সিনারিও, দেখো এই কারেন্টটা প্রবেশ করতেছে, এই কারেন্টটা বের হয়ে যাচ্ছে, আর আইজি কারেন্টটাও প্রবেশ করতেছে, দুইটা কারেন্ট ঢুকতেছে, একটা বের হয়ে যাচ্ছে। তাহলে যেটা ঢুকে সেটাকে আমরা কী বের করি, সেটাকে আমরা পজিটিভ ধরে নিই সবসময়, ঠিক আছে, মানে আমি ধরছি আর কি এই ম্যাথের ক্ষেত্রে। সো দেখো I2 হচ্ছে, এটা হচ্ছে প্রবেশ করতেছে, সো I2টাকে আমি ধরবো হচ্ছে পজিটিভ, I2টাকে আমরা পজিটিভ ধরবো। আর আইজিও প্রবেশ করতেছে, সো আইজিটাও আমাদের জন্য পজিটিভ, আইজিটাও আমাদের জন্য পজিটিভ। আর কে বের হয়ে যাচ্ছে, I4 বের হয়ে যাচ্ছে, সো I4টা হচ্ছে আমাদের জন্য নেগেটিভ, I4টা আমাদের জন্য নেগেটিভ, ইকুয়াল টু হচ্ছে 0, হ্যাঁ, ইকুয়াল টু 0 ফর্মুলার মতে। এখান থেকে আমরা লিখতে পারি যে I2 প্লাস IG ইকুয়াল টু আমরা লিখতে পারি I4, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 2 দিব এখন। এবার হচ্ছে কাশ্যপের যে সেকেন্ড ল বা KVL, সেই লটা আমরা ইউজ করব। আমরা এক্ষেত্রে দুইটা লুপ নিয়ে কাজ করব। প্রথমেই আমি হচ্ছে এ বি ডি এ, এই লুপটা, আচ্ছা আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, তাহলে হয়তো ভালো বুঝতে পারবা। প্রথমে আমি এ বি ডি এ এই লুপটা নিব, এই লুপটা নিয়ে কাজ করব। এরপরে আমি হচ্ছে বি সি ডিবি এই লুপটা নিয়ে কাজ করবো, এটা আমার চয়েস। আমি চাইলে এই লুপটা নিয়ে কাজ করতে পারতাম, এই পুরা লুপটা নিয়ে কাজ করতে পারতাম, আমি চাইলে এইটুকু এই লুপটা নিয়ে কাজ করতে পারতাম, ঠিক আছে, আমি চাইলে এই লুপটা নিয়ে কাজ করতে পারতাম, কিন্তু আমার চয়েস হচ্ছে আমি হচ্ছে এই দুইটা লুপ নিয়ে কাজ করব। তুমি চাইলে পরীক্ষার হলে আমাকে কপি করতে পারো, অথবা তুমি তোমার মতো করে নিতে পারো, তবে অবশ্যই বাসায় সেটা প্র্যাকটিস করবা আগেই। যদি পরের দিন না মিলে, এটা কিন্তু তোমার দোষ হবে। লুপ নেওয়া যায় বলেই নিবা এমন না, যেই লুপ নিলে তোমার উপকার হবে তুমি সেই লুপটা নিবা। তাহলে এই চিত্রটা আমাদের আবার যেহেতু লাগবে, এই চিত্রটা আমরা আবারও কপি করে নিই পরের পৃষ্ঠায়। তো আমরা কি বললাম, আমরা হচ্ছে কাশ্যপের যে দ্বিতীয় সূত্র সেটা নিব, রাইট। এখন কাশ্যপের তৃতীয় সূত্র, বা যেটাকে আমরা ইংলিশে বলি KVL, এ বি ডি এ, আচ্ছা এটার কালারটা আমরা চেঞ্জ করে দিই, এ বি ডি এ, এটার কালারটা একটু চেঞ্জ করে দিলে মনে হয় ভালো হয়। এ বি ডি এ লুপে, এ বি ডি এ লুপে প্রয়োগ করি। লুপ মানে আবদ্ধ পথ, ঠিক আছে, আবদ্ধ পথে প্রয়োগ করি। তাহলে ভাই আমার এ থেকে বিতে যাব, বি থেকে ডিতে যাব, ডি থেকে আবার এতে আসবো, ব্যাপারটা বুঝো। তুমি যদি KVL না জানো অলরেডি, তাহলে তোমার জন্য একটু কঠিন হবে, বাট বেশি কঠিন হবে না, হোপফুলি বুঝতে পারবা। দেখো KVL অ্যাপ্লাই করার নিয়ম হচ্ছে, একটা লুপের টোটাল ভোল্টেজ হচ্ছে 0, বুঝতে পারছো, একটা লুপের টোটাল ভোল্টেজ 0। তাহলে দেখো তো এখানে কী কী ভোল্টেজ আছে, আমরা একটু হিসাব করি চলো। আমরা প্রথমে দেখতে পাচ্ছি এ থেকে, দেখো আমি যাবো হচ্ছে বিতে, এ থেকে বিতে গেলে আমার এখানে একটা ভোল্টেজ আছে, সেটা হচ্ছে আর মানের একটা রোধ, সে কিন্তু একটা ভোল্টেজ ফিল করতেছে, ঠিক আছে, একটা ভোল্টেজ সে ফিল করতেছে। তাহলে তুমি এখানে লিখবা যে রোধের মান কত, পি। আচ্ছা আমরা জানি ভোল্টেজের সূত্র ওমের সূত্র থেকে জানি V = IR, তাহলে আর মানে হচ্ছে এখানে রোধ এখানে আমাদের কত, পি। আর আচ্ছা কালারটা চেঞ্জ করে দিই। আর কারেন্ট এখানে কত দেখো তো, কারেন্ট এখানে কত, এখানে কারেন্টের মান হচ্ছে I1 পরিমাণ কারেন্ট যাচ্ছে, সো I1 পি, হ্যাঁ I1 পি, ওকে। আচ্ছা এটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে, কি মনে হয়? এটা পজিটিভ হবে, কেন? কারণ কারেন্ট যেদিকে, আমরা দেখো কারেন্ট আমাদের এই দিকে, তাই না, আর আমরা যাচ্ছি কোন দিকে দেখো তো, এ থেকে বিতে যাচ্ছি, তাহলে আমরা তো কারেন্টের দিকেই যাইতেছি, কারেন্টের দিকে গেলে পজিটিভ হয়। এবার দেখো আমার এবার যাইতে হবে বি থেকে ডি এর দিকে, আচ্ছা বি থেকে ডি এর দিকে গেলে আমার এখানে রোধ আছে কয়টা, আমার এখানে ওইভাবে কোনো রোধ নাই, শুধুমাত্র জি ছাড়া। জি হচ্ছে এখানে গ্যালভানোমিটারের রোধ আর কি, জি হচ্ছে গ্যালভানোমিটারের রোধ, এই জি আছে, আচ্ছা জি লিখলাম। কারেন্ট কত, এখানে কারেন্ট হচ্ছে আইজি কারেন্ট। এটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? অবশ্যই পজিটিভ হবে, কারণ দেখো কারেন্ট যেদিকে, কারেন্ট হচ্ছে এই নিচের দিকে, আমি যাচ্ছিও নিচের দিকে, বি থেকে ডিতে যাচ্ছি, সো আমি যাচ্ছিও নিচের দিকে। আচ্ছা এরপরে আমরা
এই ডি থেকে আবার এতে যাব, তাই না? ডি থেকে এতে যাব। তো ডি থেকে এতে গেলে আমার একটা রোধ আছে এখানে, সেটা হচ্ছে আর মানের রোধ। সো আমি এখানে লিখবো আর আমার কারেন্ট হচ্ছে I2, কারেন্ট হচ্ছে I2। এটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? নেগেটিভ হবে। কেন? কারণ তুমি যাইতেছো ভাই ডি থেকে এতে, ডি থেকে এতে যাইতেছো, আর কারেন্ট আমার যাইতেছে উল্টা দিকে, এই যে কারেন্টের দিকে যাইতেছে। তুমি কারেন্টের বিপরীতে যাইতেছো, কারেন্টের বিপরীতে গেলে ভোল্টেজ ড্রপ হয়, তাই এখানে নেগেটিভ হবে। আর এবার তুমি কিন্তু এই এতে আবার ফিরে চলে আসছো, ব্যাস। তো এতে যেহেতু চলে আসছো আর কোনো কথা হবে না। এবার তোমার হচ্ছে মোট কারেন্ট মোট ভোল্টেজ আমরা বলছি হচ্ছে 0 হবে। তাহলে একটা লুপ কিন্তু আমরা কমপ্লিট করে ফেলছি, এই লুপের মোট ভোল্টেজ হচ্ছে 0। এই আর কি আমাদের কেভিএল ইউজ করা হইলো। তো একই সূত্র আমরা এই কেভিএলটা আবার ইউজ করব, কিন্তু এবার আমরা কোন লুপে ইউজ করব? বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে বি লুপে ইউজ করব একই কেভিএল। সো হোপফুলি তুমি এখন বুঝতে পারছো। এবার চলো আমরা এই জিনিসটা আবার একটু কপি পেস্ট করে ফেলি। তাহলে আমি এখানে দেখো কি লিখছি, আবার কারশফের দ্বিতীয় সূত্র মানে কেভিএল, তোমার বি থেকে যে গেছি আমরা সি, সি থেকে ডি, ডি থেকে বিতে যাব। হ্যাঁ, এজন্য বি সি ডি বি, বি সি ডি বি এই লুপে আবার প্রয়োগ করি। তাহলে এখন নিয়ম হচ্ছে, আমরা বলছিলাম যে টোটাল ভোল্টেজ হচ্ছে 0, একটা লুপে টোটাল ভোল্টেজ হচ্ছে 0 হবে। আমাদের এখানে টোটাল ভোল্টেজ 0, তাই প্রমাণ করতে হবে। তাহলে এখন চলো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা বি থেকে আগে যাই সিতে। বি থেকে সিতে যাইতে গেলে আমার এখানে একটাই হচ্ছে রোধ আছে, রোধটা হচ্ছে কিউ মানের রোধ। কী পরিমাণ কারেন্ট আছে? I3 পরিমাণ কারেন্ট আছে আমার। এখন এটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? পজিটিভ হবে, কারণ দেখো আমার কারেন্ট হচ্ছে, আমি যাইতেছি বি থেকে সিতে, হ্যাঁ বি থেকে সিতে যাইতেছি। আমার কারেন্ট কোন দিকে যাইতেছে? কারেন্ট I3ও কিন্তু একই দিকে যাইতেছে, তাহলে আমি কারেন্টের দিকেই যাইতেছি। কারেন্টের দিকে গেলে ধনাত্মক হয়, এখানে ধনাত্মক হবে। ওকে, এই ব্যাপারগুলো বুঝতে হলে কিন্তু কঠিন কিছু না, ইটস নট রকেট সায়েন্স, রাইট? এবার সি থেকে তুমি যাবা ডিতে, সি থেকে ডিতে যাবা। তোমার রোধের মান কত? রোধের মান হচ্ছে এখানে এস, এস মানে একটা রোধ আছে। কারেন্টের মান কত? I4 মানে একটা কারেন্ট আছে। এবার কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? নেগেটিভ হবে, কারণ দেখো তুমি সি থেকে যদি দিতে যাও, খেয়াল করো, সি থেকে তুমি যদি দিতে যাও, তুমি যাইতেছো কারেন্টের উল্টা দিকে। হ্যাঁ, কারেন্ট যাইতেছে এই দিকে, I4 যাইতেছে এই দিকে, তুমি যাইতেছো কারেন্টের উল্টা দিকে, তাই এখানে একটা নেগেটিভ চিহ্ন হবে। এবার আমাদের লাস্ট পার্ট, ডি থেকে আমরা যাব হচ্ছে বিতে। দেখো ডি থেকে বিতে গেলে একটা রোধ পাওয়া যায়, জি মানের একটা রোধ, আর কারেন্ট হচ্ছে এখানে আইজি পরিমাণ একটা কারেন্ট আছে। তুমি এটা নেগেটিভ হবে, কারণ তুমি যাইতেছো এই দিকে, কারেন্ট যাইতেছে তার উল্টা দিকে, তাহলে তুমি কারেন্টের উল্টা দিকে যাইতেছো, তাই তোমার এটা হবে নেগেটিভ, ইকুয়াল টু হবে 0। ঠিক আছে, কারশফের দ্বিতীয় সূত্রতে এটা যে মোট ভোল্টেজ হচ্ছে 0, একটা লুপে মোট ভোল্টেজ 0। এই যে এই লুপটা কিন্তু তুমি কমপ্লিট করে ফেলছো, তোমার মোট ভোল্টেজ কিন্তু 0। ঠিক আছে, এবার আমরা এটাকে, আচ্ছা এটাকে ইকুয়েশন 3 আর 4 দেওয়া উচিত ছিল। আমরা ইকুয়েশন প্রথমে দিয়েছি, এই যে এখানে একটা, এখানে একটা, এখন আরও দুইটা ইকুয়েশন আমরা পাইছি। সো এটাকে ইকুয়েশন, এটাকে দিয়ে ইকুয়েশন নাম্বার 3, এটাকে দিব ইকুয়েশন নাম্বার 3, আর এটাকে দিব ইকুয়েশন নাম্বার 4। ঠিক আছে, তাহলে আমি ইকুয়েশন 3 এবং 4 কিন্তু দিয়ে দিছি এখানে। এবার আমরা এই 4টা ইকুয়েশনকে, প্রথম থেকে 4টা যে ইকুয়েশন, এগুলো আমরা এখন সলভ করব। তো আমরা সো ফার এ পর্যন্ত আসছি। আমি কিন্তু 3বার করে হুইটস্টোন ব্রিজ আঁকছি, তোমার কিন্তু এটা আঁকার কোনো দরকার নেই। ঠিক আছে, তুমি দেখতে পাচ্ছ আমি কিন্তু আঁকছি তোমার বোঝানোর জন্য, এখান থেকে বোঝানো সোজা। তো তোমার এতবার আঁকার কোনো প্রয়োজন নাই। তো এবার দেখো আমার এই 4টা ইকুয়েশন কিন্তু আমার সহজ হয়ে যাবে, কারণ সাম্যাবস্থার ক্ষেত্রে আমরা কি জানি, আমরা একটু লিখি। দেখো সাম্যাবস্থার ক্ষেত্রে আমরা জানি, হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থার ক্ষেত্রে আমরা জানি হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থায় মানে যখন আইজি হচ্ছে 0, সাম্যাবস্থায় গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো কারেন্ট পাস করে না। গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ 0, তার মানে আইজি হচ্ছে তোমার 0। ঠিক আছে, এই জিনিসটা আমরা জানি, সাম্যাবস্থার শর্তই এটা। এখন আমরা এই কনসেপ্টটাই 4টা ইকুয়েশন ইউজ করব। তো আমরা এভাবে লিখব। সুতরাং 1, 2, 3, 4 নাম্বার ইকুয়েশন আমরা কীভাবে আমরা এগুলোকে সংক্ষিপ্ত করে ফেলতে পারি সেটা দেখার চেষ্টা করব। তো প্রথমেই 1 এবং 2 নম্বর সমীকরণটা কী হয় দেখো, আমরা লিখি যে 1 নং হতে, বাংলা লিখে ফেলছি বেশি, চলো 1 নং হতে
আমরা কি পাই আর 2 নং হতে আমরা কি পাই একবারে লিখব। দেখো আইজির মান যেহেতু শূন্য, তাই 1 নম্বর সমীকরণে তোমার এই জিনিসটা শূন্য, এটা বাদ, তাহলে I3 আর I1 সমান, তাহলে লেখো I1 ইকুয়াল টু I3 লেখো। এটা আছে 1 নম্বর সমীকরণে তুমি পাইছো। 2 নম্বর সমীকরণে দেখো এই আইজি শূন্য, এটা বাদ, তাহলে I4 ইকুয়াল টু I2 ইকুয়াল টু I4, ঠিক আছে। সো I2 ইকুয়াল টু I4, এই দুইটা ইকুয়েশন আমরা পাইছি, ভালো কথা। এবার এটাকে আমরা 3 এবং 4 নম্বর সমীকরণে ব্যবহার করব, 3 এবং 4 নম্বর সমীকরণে। তাহলে 3 নম্বর সমীকরণে তুমি এটা যদি খেয়াল করো, আমরা এখানে চলো 3 নম্বর সমীকরণ লিখি। 3 নং হতে দেখো প্রথম কথা হচ্ছে ভাই 3 নঙ্গে তোমার এই আইজি কিন্তু শূন্য, সাম্যাবস্থা এটা শূন্য, এটা বাদ, তাহলে এটা বাদ হইলে আমাদের থাকে হচ্ছে এই I1P ইকুয়াল টু I2R, I1P ইকুয়াল টু কী থাকে I2R, ঠিক আছে। তাহলে লেখো I1P ইকুয়াল টু হচ্ছে I2R, ওকে। তো এটা শূন্য, তাই এটাতে ওই পাশে নিলে এটা হবে I2R, সো I1P ইকুয়াল টু I2R। এখন দেখো এটা আমরা, আচ্ছা এটা থাকুক, হ্যাঁ। তারপর 4 নম্বর, আচ্ছা না, এটা এখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি যে I1/I2 ইকুয়াল আমরা লিখতে পারি তোমার I1/I2 না লিখে I2/I1 লিখি। I2/I1 ইকুয়াল টু লিখতে পারি P/R, P/R। খেয়াল করো এই P এর নিচে যদি আমি R দিই, আচ্ছা এখানে একটু এভাবে একটু দেখাই তোমাদেরকে, এখান থেকে আমরা লিখতে পারি না যে P/R ইকুয়াল টু এই যে I2 থাকলো, I1 এর নিচে দিয়ে দিলে এটা হবে এরকম। সো I2/I1 ইকুয়াল টু এই যে P/R, এটা আর কি আমরা একটু দেখাই দিলাম তোমাদেরকে। তো এই যে ইকুয়েশন আমরা পাইছি, এটা এই যে দেওয়া আছে এখানে, ওকে। এবার ভাই এটা গেল, এবার দেখো আমরা 4 নম্বর সমীকরণ থেকে কি পাই। 4 নং হতে এটা কালারগুলো আমরা একটু চেঞ্জ করে সাদা করার দরকার ছিল, সবগুলা ইউনিফর্ম আনলে ভালো। 4 নং সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই পার্টটা 0, আইজি যেহেতু শূন্য, তাহলে আইজি শূন্য, এটা 0, ভালো কথা। তাহলে এই দুইটা সমান, তাহলে I3Q যে কথা, তোমার I4S একই কথা, কারণ মাইনাসটা ওইদিকে গেলে প্লাস হয়ে যাবে। সো আমি আবারও বলি I3Q ইকুয়াল টু হবে I4S, ইকুয়াল টু হবে I4S, ওকে। এখান থেকে আমরা লিখতে পারি, এই জায়গা থেকে আমরা লিখতে পারি, কালারটা চেঞ্জ করে দিই চলো, এখান থেকে আমরা লিখতে পারি ভাই যে I4/I3, দেখো এই I4 এর নিচে তুমি যদি এই I3টারে দাও, তাহলে এটা হবে এরকম, আর এই কিউ এর নিচে তখন দিতে হবে এই পাশ থেকে এস চলে যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি Q/S, এটা লিখতে পারি। তাহলে বুঝলা তো যে এখানে কেমনে কী করতে হবে। এবার আমরা নতুন দুইটা সমীকরণ পাইছি এখানে। তো আমি যেটা করছি, আমি এই ইকুয়েশনগুলোর নাম দিয়ে দিছি, এটাকে ইকুয়েশন নাম্বার 5 দিছি, এটাকে 6 দিছি, আর এই দুটাকে আমি বক্স করে দিছি। দেখো একটা জিনিস খেয়াল করো, তোমার এই দুইটা কিন্তু সমান, কারণ কি I2 যে কথা, I2 জায়গায় তুমি I4 লিখতে পারো, আবার I1 জায়গায় তুমি I3 লিখতে পারো। তাহলে দেখো আমি যদি এখানে I2 জায়গায় I4 লিখি, I1 জায়গায় I3 লিখি, তাহলে তো ভাই এইটা আর এইটা একই কথা, তার মানে আমাদের এটা আর এটাও একই কথা। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি, এখানে আমরা এইভাবে লিখব, চলো আমরা লিখব যে যেহেতু 5 ও 6 নং প্রয়োগ করে, 5 ও 6 নং সমীকরণ প্রয়োগ করে যেহেতু না লিখি যে 5 ও 6 নং, এখন লিখি, এখন 5 ও 6 নং সমীকরণ প্রয়োগ করে আমরা লিখতে পারি কি লিখতে পারি ভাই, এই দুইটা হচ্ছে সমান, এটা আর এটা সমান। হ্যাঁ, আমি একটু আগে বলছি, দেখো কিভাবে সমান। তোমার এখানে I2 জায়গায় তুমি চাইলে I4 বসাইতে পারো, I1 জায়গায় তুমি চাইলে
i3 বসাতে পারো। তাহলে যদি এটা i4 হয়ে যায়, এটা যদি i2 হয়ে যায়, দাঁড়াও কী লিখছি আমি, i2-র জায়গায় কত বসাবো, i4 বসাবো, তাই না? তাহলে এটা যদি i4 হয়ে যায় আর এটা যদি i3 হয়ে যায়, i3 কারণ i1 মানে i3, তাহলে দেখো এই বান্দা আর এই বান্দা কিন্তু একই বান্দা হয়ে গেল। সেজন্য এই দুটাকে তুমি সমান বলতে পারো 5 আর 6 নম্বর সমীকরণ ইউজ করে। তো আমরা এখানে লিখতে পারি যে সুতরাং 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 বা সুতরাং না লিখলেও চলবে, সেটা হচ্ছে এই i2 বাই i1 ইকুয়াল টু এটা। সো i2 বাই i1 ইকুয়াল টু i4 বাই i3। এখন i2 বাই i1 মানে কি, p বাই r, এটা মানে হচ্ছে p বাই r। তাহলে এখানে লেখো p বাই r লেখো, আর i4 বাই i3 মানে q বাই s লেখো এখানে। ওকে, এখান থেকে ভাই লাস্ট লাইন তুমি লিখতে পারবা p বাই q ইকুয়াল টু r বাই s। ব্যাস, তোমার কিন্তু প্রমাণ শেষ। এই কিউরে আমি এদিকে আনছি আর আর রে আমি উপরে নিছি। তাহলে এখন মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের যে প্রমাণটা শেষ সেটাকে আমরা একটু বাক্সবন্দি করে ফেলি, ঠিক আছে? আমাদের প্রিয় কাজ, আমরা এগুলোকে বাক্সবন্দি করতে পছন্দ করি। তো সুতরাং আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল সেটা অর্জন করতে পেরেছি। আমরা লিখব যে দেখানো হলো বা প্রমাণিত। আমাদেরকে এখানে দেখাইতে বলছে না প্রমাণিত বলছে, একটু দেখি তো। আমাদের বলছে নির্ণয় করো। তো যাই হোক, আমাদের নির্ণয় করা শেষ, তো আমাদের আর কোনো কাজ নাই। আশা করি তোমরা প্রমাণটা বুঝতে পেরেছো মাই ডিয়ার স্টুডেন্টস। আমি একবার তোমাদেরকে পুরো জিনিসটা একবার দেখাই দিই। তো তোমাকে এতবার ছবি আঁকতে হবে না, আমি তোমাকে আগেই বলে দিছি। প্রমাণটা কিন্তু বেশি বড় না, তুমি যদি কাশ্যপের সূত্র ইউজ করতে পারো তাহলে ইনশাল্লাহ পারবা বলে বিশ্বাস রাখি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।